প্রিয় দর্শক, স্বাগত সবাইকে আমাদের প্রতি রাতের নিয়মিত টক শো। এই সময় আমি জহিরুল আলম আপনাদের সঙ্গে আছি। প্রিয় দর্শক, সারা দেশ জুড়েই আরেকটি তোলপাড় করা ঘটনা, বগুড়ার ছাত্রী ধর্ষণ এবং নির্যাতনের ঘটনাটি অত্যন্ত লজ্জাজনক আরেকটি ঘটনা হলো। নারীর প্রতি নির্যাতনের বিরুদ্ধে আলোচনা আমরা সবসময় করছি, প্রতিবাদ আছে, কিন্তু বারবার ঘটনাগুলো ঘটেই চলেছে। বগুড়ায় যে ঘটনাটি ঘটেছে সেখানে শ্রমিক লীগের এক নেতা এবং তার 3 সহযোগী সেটি ঘটিয়েছেন বলে মামলার ইয়েতে জানা গেছে। তারা গ্রেপ্তার হয়েছেন এবং সেখানকার পুলিশ কর্মকর্তা এটিকে মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে বলে উল্লেখ করেছেন। নারীর প্রতি সহিংসতা বন্ধে আরও দৃঢ় এবং কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সবসময়ই দাবি আছে, জোরালো দাবি আছে, কিন্তু পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কতটা তৎপর সেই প্রশ্ন সবসময়ই থেকে যায়। সামাজিক আন্দোলন কতটা ফলপ্রসূ হচ্ছে, বিচার ব্যবস্থা দেশে কতটা সহায়ক ভূমিকা পালন করছে, অভিযুক্ত ব্যক্তিদের বিচারের আওতায় এনে শাস্তি কতটা নিশ্চিত করা যাচ্ছে এবং অপরাধীরা আইনের ফাঁকফোকর দিয়ে কিভাবে পার পেয়ে যাচ্ছে, সে বিষয়গুলো আছে। আইনের কঠোর প্রয়োগ হচ্ছে কিনা, বগুড়ার বিষয়টি সামনে রেখে এই আলাপে আজকে অতিথি হিসেবে দুজনকে আমন্ত্রণ জানিয়েছি। শুরুতে পরিচিত হব। রয়েছেন অ্যাডভোকেট এলিনা খান, প্রধান নির্বাহী, বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন, স্বাগত আপনাকে। রয়েছেন শেখ হাফিজুর রহমান কার্জন, সহযোগী অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগ, স্বাগত আপনাকে। এই ধরনের একটা ঘটনা শোনার পরে কেমন লাগে? খুবই স্বাভাবিকভাবে আপনার প্রতিক্রিয়া শুনবো প্রথমেই। দেখেন, এটা প্রতিক্রিয়া দেওয়ার মতন ভাষাও আমাদের নেই জানা। আর একটা কথা না বলেই পাচ্ছি না, সেটা হচ্ছে যে এই দেশে অ্যান্টিবায়োটিকটা বেশি চলতেছে। এই কথাটা বলার অর্থ হলো যে আমরা খাদিজার পরে যখন দেখলাম ঘটনা, তখন তাকে চিকিৎসার জন্য নিয়ে আসা হলো, চিকিৎসা করা হলো, একটা বিচার ব্যবস্থার মধ্যে ঢুকানো হলো, কিন্তু তারপরে সিলেটে আরেকটা ঘটনা ঘটেছিল। সেই মেয়েটার ব্যাপারে কিন্তু আমরা দেখলাম না, কারণ ওটা মিডিয়া অতভাবে আসে নাই, ফলো করা হয়নি। আবার যখন ধরেন বগুড়ার যে ঘটনা ঘটছে সেটাও আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এর মাঝখানে কিন্তু অনেকগুলো ঘটনা ঘটেছে। যে ঘটনার শিকার কিন্তু নারী অনেকবার হয়েছে। তার কারণটা একটাই হচ্ছে যে আমরা কোন ভাষায় প্রতিবাদ করব। প্রতিদিনই প্রতিবাদ করে যাচ্ছি, কিন্তু তাতে যেটা লাভ হবে আইনের সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে, আইন পরীক্ষা সংস্থার ভূমিকার ক্ষেত্রে, রাজনৈতিক দলগুলো যখন বেপরোয়াভাবে তারা ধরে নেয় যে আইন পরীক্ষা সংস্থা আমাদের কিছু বলবে না, যখন এই ধারণা পোষণ করে তখন এই ধরনের ঘটনা বাড়তেই থাকে। তারই প্রতিফলন হচ্ছে আমরা দেখতে পেলাম এখন হচ্ছে সেটা বগুড়াতে। মানুষ যখন অধ্যুত্বপূর্ণের একটা শেষ সীমার দিকে চলে যায়, সব জিনিসের একটা সীমা আছে, সেই সীমার যখন অতিক্রম করে তখন তারা ধরে নেয় যে আমরাই সবকিছু করব, আমরাই সবকিছু, এর মধ্যে হয়তো কিছুদিন আমাকে বরখাস্ত করা হবে, সরায় দেওয়া হবে, একটা সময় আবার আমিও এক নেতা হয়ে চলে আসব। এটা সময়ের ব্যাপার। এই আইওয়াসগুলো যতদিন বন্ধ না হবে ততদিন পর্যন্ত দলীয়ভাবে বলেন, সামাজিকভাবে যারা নেতৃত্ব দিচ্ছে, যারা দলের সাথে সম্পৃক্ত না, কিছু বখাটে আছে যারা একদম মাঠ পর্যায়ে তারা দলের লোক হিসেবে কাজ করছে, তারা বেপরোয়াভাবে কাজ করতে থাকে। আজকে বগুড়ার যে ঘটনাটা ঘটলো, মা এবং মেয়ে যেভাবে নাড়ামাতা করেছে, আপনি তো বললেন যে শুধু শ্রমিক লীগের নেতা করেছে, আমি পত্রিকায় দেখলাম যে তার স্ত্রীও এর সাথে জড়িত, সেই হচ্ছে নাড়ামাতা করছে। আমরা কোন যুগে কোনভাবে বসবাস করছি? আমরা কি ক্ষমতার ওই পর্যায়ে চলে গেছি যে আমরা ধরাছোঁয়ার বাইরে? নাহলে পরে মানুষ এত নৃশংসভাবে এই কাজগুলো করতে পারে না। আমি একটা এখন সহজভাবে যে জিনিসটা ভাবছি যে আমাদের দেশে নারীরা তো কখনোই কোনোভাবেই নিরাপত্তার মধ্যে নেই। সামাজিক বলেন, অর্থনৈতিক বলেন, বা তাদের যে আরো যে বিভিন্ন নিরাপত্তা, খাদ্য বস্ত্র তো বাদই দিলাম, ওগুলো তো আরো যেটুকু আছে সেটাখান থেকে এই নিরাপত্তাটা ওটার চেয়ে ভয়াবহ আকার ধারণ করেছে। সেই জায়গাগুলো থেকে যদি আমরা এখনই এই মুহূর্ত থেকে সচেতন, কি সচেতন আপনি করবেন না এটা না, আমাদের প্রতিরোধ তৈরি করতে হবে। না, রাজনৈতিক উনি বলেছেন নারীর প্রতি সহিংসতার সঙ্গে উনি একটা বিষয়, যেহেতু বগুড়ার ঘটনার সামনে রেখে আলোচনা হচ্ছে, রাজনৈতিক ক্ষমতাকে রিলেট করেছেন। কিন্তু ইনএভিটেবলি রাজনৈতিক ক্ষমতায় কি এই ধরনের সহিংসতাকে উস্কে দেওয়ার জন্য প্রধান ভূমিকা, নাকি বাই এন্ড লার্জ একটা সমাজ ব্যবস্থাই এরকম হয়ে গেছে যে নারীর প্রতি সহিংস আচরণের যে প্রতিকার, যে প্রতিরোধের যে বিষয়টা, সেটা যথাযথভাবে কার্যকরভাবে প্রতিফলিত হচ্ছে না? ধন্যবাদ। নারীর প্রতি রাজনৈতিক দুর্বৃত্তায়ন, সেইটার প্রেক্ষিতে নারীরা ভিকটিম হচ্ছে, আরও অনেক জায়গায় আপনার দুর্নীতি হচ্ছে। কিন্তু আমি আসলে আইনের একজন ছাত্র হিসেবে, অপরাধ বিজ্ঞানের একজন ছাত্র হিসেবে যেটা মনে করি, ওই বৃহত্তর সামাজিক প্রেক্ষাপটে আমি নারীর প্রতি আজকে যে সহিংসতা, নারীর প্রতি আজকে যে তাদের যে নিরাপত্তাহীনতা, তাদের প্রতি যে অসম্মান, সেটার প্রথম কারণ আমি মনে করি পেট্রিয়ার্কি কিংবা
পুরুষতান্ত্রিকতা, এবং এই পুরুষতান্ত্রিকতা এমন একটা বোধ, এমন একটা তত্ত্ব, এমন একটা বিষয় যে ছোটবেলা থেকে আপনার শিক্ষার মধ্য দিয়ে, মূল্যবোধের মধ্য দিয়ে, পারিপার্শ্বিকতার মধ্য দিয়ে প্রত্যেকটা নারী পুরুষের মধ্যে সেটা শিখিয়ে দেওয়া হয়, এবং যেটা বলে যে পুরুষরা হচ্ছে শ্রেয়তর কিংবা সুপিরিয়র, আর মেয়েরা হচ্ছে নিকৃষ্ট। এবং এর সাথে আপনার যুক্ত হয়েছে, আমরা বাংলাদেশটা, আপনি যদি কনস্টিটিউশনের প্রিএম্বলটা দেখেন, সেখানে স্পষ্ট বলা হয়েছে যে মুক্তিযুদ্ধ করে যে বাংলাদেশটা আমরা করেছি, সেই বাংলাদেশটা হবে একটি সমাজতান্ত্রিক সোশ্যালিস্ট সোসাইটি, এবং সেটা আমরা গণতান্ত্রিক পন্থার মধ্য দিয়ে সেটাকে আমরা প্রতিষ্ঠা করব। এবং এই যে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমি যে সমাজটা চেয়েছি, সেখানে তো মানে মানুষের মানবাধিকার থাকবে, নারীদের মর্যাদা থাকবে, হ্যাঁ। কিন্তু আপনি দেখেন যে আমরা কিন্তু ভোগবাদী একটা সমাজের দিকে, ভোগবাদী একটা আজকে কর্পোরেট কালচার কিংবা আপনার ভোগবাদের দিকে, এবং যেখানে নারীকে পণ্য হিসেবে উপস্থাপন করা হচ্ছে, হ্যাঁ। আপনার নারী যে একটা ভোগের বস্তু, এবং আপনি অসংখ্য ঘটনা, আপনি যদি পরিসংখ্যানের দিকে তাকান, আমি 6 মাস কি 8 মাস আগে প্রথম আলোর শেষ পাতায় দেখছিলাম যে আপনার 2.5 বছরে 300 নারী ধর্ষিতা হয়েছেন, তাদের বয়স হচ্ছে 5-এর নিচে, 5 কিংবা 7-এর নিচে, হ্যাঁ। তাহলে পরে যদি আপনার মানে এইটা যদি হয় অবস্থা, আপনি একটা মেয়েকে যে ধর্ষণ করা হচ্ছে তার বয়স হচ্ছে 7-এর নিচে, মানে আপনার সমাজের পুরুষতান্ত্রিকতা কিংবা সহিংসতা কিংবা মূল্যবোধের অবক্ষয় লক্ষ্য করেছেন নিশ্চয়ই। এই সপ্তাহে শরীয়তপুরে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে, এই 6-7 বছর। এবং আপনি চিন্তা করেন যে এই ঘটনা যদি একটা হতো, দুটো হতো, প্রতিনিয়ত, আপনি বনানীতে কি হলো, এবং বনানীর ঘটনার পরেও কিন্তু আমরা অনেকগুলো ঘটনা হতে দেখেছি। আপনি চিন্তা করতে পারি না, আপনি দিল্লিতে দেখেন, আপনি দিল্লিতে যে মেয়েটিকে ধর্ষণ করা হয়েছিল, মেডিকেলের স্টুডেন্ট, নির্ভয়া নাম, ছদ্মনাম, এবং মানে তারপরে আপনি দেখেন যে টাঙ্গাইলে একটা মেয়েকে ধর্ষণ করা হয়েছিল, এবং সে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের বেডে যখন চিকিৎসাধীন ছিল, কোনো পুরুষকে, তার নিজের বাবাকে দেখলেও সে চিৎকার করে উঠছিল। তখন আমার নিজেকেই অপরাধী মনে হলো যে কোন অসভ্য সমাজে আমি বাস করি। এবং একটা বিষয় বললাম আপনার যে পেট্রিয়ার্কি, আর একটা হচ্ছে যে আপনার ভোগবাদী সংস্কৃতি। ভোগবাদী সংস্কৃতিতে এখানে নারীদের পণ্য হিসেবে উপস্থাপন করা হচ্ছে এবং তারা তার শিকার হচ্ছে। আরেকটা বিষয় আমি বলবো যে আমাদের এখানে বিচার প্রক্রিয়াটা ভীষণ রকম ত্রুটিপূর্ণ। কারণ কোনো নারী যদি সহিংসতার শিকার হয়, তাহলে পরে যেটা বলা হয় যে প্রথম সে শারীরিকভাবে ধর্ষিতা হয়েছে, তারপরে সেকেন্ড টাইম সে ধর্ষিতা হয় পুলিশের কাছে, থার্ড টাইম ধর্ষিতা হয় আদালতে গিয়ে। এই জন্য কিন্তু অনেক রানী আপনার পুলিশের কাছেও যেতে চান না, আদালতেও যেতে চান না। এবং আপনি চিন্তা করেন এই 2-3 বছর আগ পর্যন্ত একটা মেয়ে ধর্ষিতা হলে তার যে শারীরিক পরীক্ষা, মেডিকেল এক্সামিনেশন, সেটা করতেন একজন পুরুষ ডাক্তার, এবং সেখানে কিন্তু খুব স্পর্শকাতর বিষয় আছে, ফিঙ্গার এক্সামিনেশন যেটাকে বলে, হ্যাঁ। তো ওইটা যদি একটা পুরুষ একটা মেয়ের করে, কতটা সংবেদনশীল এবং স্পর্শকাতর। এবং আপাদের মতো যারা নারী নেত্রী, যারা নারীদের অধিকার নিয়ে কাজ করে, তাদের অনেক দিনের আন্দোলন এবং বলার প্রেক্ষিতে বছর 2-3 আগে থেকে এখন ডাক্তার, মানে মহিলা ডাক্তার ওই পরীক্ষাটা করে, তাও সব জায়গায়। তো এই সমাজের ভিতরে আমরা বসবাস করছি। এবং আমি আইনের ছাত্র হিসেবে তো বলবো যে আপনার ওই যে বার্ডেন অফ প্রুফ, আপনি একজন মেয়ে যখন ধর্ষিতা হয় তখন তাকেই প্রমাণ করতে হবে যে লোকটা এটা করেছে, সে হচ্ছে এটা করে, মানে এই অপরাধটা তিনি করেছেন। আপনি বার্ডেন অফ প্রুফটা করে দেন না, যে মেয়েটা অভিযোগ করার পরে ছেলেটাকে প্রমাণ করতে হবে যে আমি নির্দোষ। তাহলে পরে কিন্তু ওই মেয়েটার হ্যারাসমেন্ট অনেক কমে যায়। প্রক্রিয়াটা বদল করে দেওয়া, প্রক্রিয়াটা, আইনটা অনেক কিছু বদল করতে হবে, যেখানে আইনের বিষয়গুলো আছে। মানে বগুড়ার যে ঘটনাটা, এটা তো একটা রাজনৈতিক মানে ক্ষমতার প্রয়োগ হয়েছে, মানে স্থানীয়ভাবে যেটা হয়, মনে হয় কি যে এই ধরনের যদি এই সমর্থন বা মদতগুলো, যেমন ক্ষমতাসীন দলের সেক্রেটারি জেনারেলও বলেছেন যে সাধারণ সম্পাদক, যে ওনারা তার ব্যাপারে ব্যবস্থা নেবেন এবং তাকে পুনর্বাসনের ব্যবস্থা করবেন, এরকম এই মেসেজগুলো যদি যায়, তাহলে এই সহিংসতার ব্যাপারে কি কোনো ধরনের মানে হবে, মানে এলিভিয়েট হতে পারে? একটা জিনিস প্রথমে এটা সূত্র ধরে আমি বলি যে কার্জন যেটা বললেন, সেটা হচ্ছে যে আমাদের যে চেঞ্জটা, আগে ল, সেই চেঞ্জের ব্যাপারটা একটু বলে নিই, তারপর আমি ওই পোর্শনে যাচ্ছি। সেটা হচ্ছে যে আপনাকে বলতে হবে যে আমাকে যখন অনেকগুলো প্রমাণ করার ব্যাপার আছে, যখন রেপ করে কেউ, সেই জায়গাটা পারিপার্শ্বিকতার সাথে অন্য কোনো সাক্ষী বা সাক্ষ্য পাওয়াটা ওই ভিকটিমের জন্য খুব
প্রতিকূল একটা অবস্থা। কারণ ওখানে সে কিভাবে তার সাক্ষ্য কে এসে দিবে, সেটা আপনি বনানীতেই বলেন, সেটা মা মেয়ের ক্ষেত্রেই বলেন, যারা তাকে এই ঘটনা ঘটাচ্ছে সেখানে তো সারাউন্ডেড বাই ওই আসামিদের লোকরাই থাকে, সে নিশ্চয়ই সেখানে বলবে না কোন নিরপেক্ষ। আমাদের এখানে বলা হয় যে একজন নিরপেক্ষ সাক্ষী রেখে তো ধর্ষণ করবে, এখন কেউ ধর্ষণ করবে না। এই জায়গাগুলোতে আমাদের সাক্ষ্য আইনের অনেক পরিবর্তন দরকার, অনেক চেঞ্জ দরকার। বর্তমান প্রেক্ষাপটে সাক্ষ্য আইনকে যদি আমরা একটা সময় উপযোগী না করতে পারি, তাহলে এই ভিকটিমরা কিন্তু এসে কোর্টে প্রমাণ করা তাদের জন্য খুব ডিফিকাল্ট। কারণ আসামি পক্ষে যখন লয়ার থাকেন, সে স্বাভাবিকভাবে চাইবে তার ক্লায়েন্টকে সে যেভাবে হোক ডিফেন্স দিবে এবং অনেক কথা বলে, যেটা একজন ভিকটিমের জন্য ওই পারিপার্শ্বিকতা চিন্তা করে অপমানজনক যেমন আছে, অত চিন্তা করে বলে না যে দরজা কোন দিক ছিল, অবক কোন দিক ছিল, কে ছিল, কি ছিল। এই জায়গাগুলো আমাদের সাক্ষ্য আইন চেঞ্জ করা খুবই দরকার হয়ে গেছে। মানে পরিবর্তন বলেন বা আরো অনেক কিছু সংযোজন বলেন, এখানে আসতে হবে। আরেকটা কথা যেটা আপনি বললেন সেটা হচ্ছে যে আমি ওনার সাথে একমত যে আমাদের যে পিতৃতান্ত্রিক চিন্তাভাবনা, সে চিন্তাভাবনা হয়ে আসছে এবং এটার আন্দোলনের চলছে। সেটা ওই পুরুষ যারা আছেন, যারা মানবিক চিন্তা করেন, তারা কিন্তু আন্দোলনের সাথে সম্পৃক্ত, তারা কিন্তু অন্য কোনো পুরুষ হিসাবে চিন্তা করছে না। সুতরাং আন্দোলনের ভাবধারায় কিন্তু অনেক পরিবর্তন এসছে। যেটা সমস্যা হচ্ছে আমাদের দেশে সেটা হচ্ছে যে আপনি যে কোশ্চেনটা করলেন, যে আমি প্রথমেই বলেছি যে অ্যান্টিবায়োটিক হয়ে গেছে, যে আমাদের একটা ঘটনা ঘটছে, আমরা তার পুনর্বাসন করব, আমরা তার চিকিৎসা করব, একটা ঘর বাড়ি তৈরি করে দেবো, বাস হয়ে গেল আমাদের। কিন্তু ওই মেয়েটা যে ট্রমার মধ্যে গেল, ওই মাটা যে ট্রমার মধ্যে গেল, এই চিকিৎসা, এই ভাবধারা কে নিয়ে আসবে তাকে ফেরত করে? সুতরাং এই জায়গাটা রাজনীতি দলদের যেটা ঘটনা ঘটছে, তারা নিজেরা ঘটাচ্ছে, আবার যদি কেউ ঘটাচ্ছে সেখানে তারা সাপোর্ট দিয়ে ছত্রছায়া রাখা হচ্ছে। এই দুটো কিন্তু সম্পৃক্ত। আমি রাজনীতি শব্দটা বললাম কেন? পিতৃতান্ত্রিক চিন্তাভাবনাকে পরিবর্তন করার জন্য আপনি লড়াই করতে পারবো, আপনি কোর্টে যায় সেটা বলতে পারবেন যে এটা হয়েছে। কিন্তু যখন দল এসে দাঁড়ায়, বিশেষ করে ক্ষমতাসীন দল যখন এসে দাঁড়ায়, তখন সেই জায়গায় কিন্তু নীরবে নিভৃতে যে বিচারে বাণী কান্দে, সেটা হচ্ছে ওখানকার প্রশাসন তখন নীরব হয়ে যায়। হ্যাঁ, এখন মিডিয়া খুব সোচ্চার, মিডিয়ার কারণে এই জিনিসগুলো হয়তো আমরা দেখতে পাচ্ছি, যার জন্য অনেক কিছু লুকাইতে পারছে না। যদি লুকানোর মতো হতো তারা কিন্তু সব লুকাই ফেলতো। ওখানে প্রশাসন বলেন, আমাদের যে বিচার ব্যবস্থা বলেন, সবাই চুপ থাকতো। কারণ ওখানে ভয় পায়, ক্ষমতাকে ভয় পায়, আমার বদলি ভয় পায়, সবকিছু ভয় পায়। এটা উনি এই ব্যাপারে আপনার কি মূল্যায়ন? উনি সঠিক বলেছেন যে মিডিয়ার কারণে অনেক জিনিস এখন লুকানো মুশকিল হয়ে যায়, অনেক বেশি এক্সপোজড, অনেক বেশি ডিসকাসড, অনেক বেশি ডিবেটেড, অনেক বেশি প্রতিবাদ, যার কোন আমরা ভালোটা পাচ্ছি, যে আমরা জানতে পাচ্ছি সবকিছু খুব দ্রুত। সেই জন্য একটা মানুষকে হয়তো আমরা সাহায্য করতে না পারলেও, ডাইরেক্ট আমরা না পারলেও, কেউ না কেউ প্রশাসন তখন তাদের দিকে আঙ্গুল তুলছে। আবার আমরাও সেই জায়গার যেখান থেকে যেভাবে পারি সেই জায়গায় আমরা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যাচ্ছি। মিডিয়ার এই ভূমিকা যেমন দরকার আছে, আমরা অনেক সময় বলে কি মিডিয়াকে এক্সপোজ করছে ভিকটিমকে। এক্সপোজ আমি বিরোধিতাও করি, আবার সমর্থনও করি। বিরোধিতা করি যে তাকে এমনভাবে দেখানোর দরকার নেই যে তার চেহারা বা এটা, কিন্তু সমর্থন করি চেহারা না হোক, সে মেয়েটা কোথায় আছে এটুকু যদি আমি না জানি, তাহলে আমি তাকে হেল্প করতে পারবো না, বা সেই মেয়েটি বা কোথায় দাঁড়াবে, এটা একটা পরস্পর বিরোধী একটা বিষয় হয়ে গেছে। কিন্তু আমি মনে করি মিডিয়ার ভূমিকাটা এখনো পর্যন্ত পজিটিভ বলে হয়তো আমরা কোন জায়গায় এই জিনিসগুলো না হলে এগুলো ধামাচাপা দেওয়ারও সুযোগ অনেকখানি আছে। হ্যাঁ, আসলে তো গণমাধ্যমের সীমাবদ্ধতা আমরা জানি, সীমাবদ্ধতা সব প্রতিষ্ঠানেরই আছে। তবে আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশে এখন আমরা যতটুকু নিঃশ্বাস নিতে পারি, যতটুকু বেঁচে থাকি, সেটা বোধহয় গণমাধ্যমের কারণে। হ্যাঁ, কারণ আপনি দেখেন যে বাংলাদেশে একটা কার্যকর সংসদ নাই। আপনি ইফ ইউ লুক এট বিবিসি, CNN, আল জাজিরা, আপনি দেখবেন হাউস অফ লর্ডস, হাউস অফ কমন্সে কিছু প্রাণবন্ত ডিবেট হচ্ছে, তাই না? আপনার বিভিন্ন পলিসিগত ইস্যুতে, কিংবা দেশের ভিতরে জঙ্গি হামলা হলে কিংবা ইয়েতে তারা আলোচনা করছে। আমার এখানে কি আলোচনাটা হয়? আমার এখানে যে মূল আলোচনাটা হয় সেটা তো মিডিয়াতে। আপনার এই যে এখানে এসে আমি টক শোতে যে কথা বলি, এই যে আজকে কথা বলছি এরকম একটা মানে ভয়াবহ, মর্মান্তিক, বর্বর একটা ঘটনা নিয়ে, এতে তো আমাদের লজ্জায় মাথা হেট হয়ে যাওয়া উচিত যে ওই মেয়েটার উপরে এরকম একটা মানে নির্যাতন করার পরে মা মেয়ে দুইজনকে মাথা মানে চুল কেটে করে দিয়েছে, সব পত্রিকায় সেই ছবি। আমার মনে হয় যে এই ধরনের ঘটনায় রাষ্ট্রের তরফ থেকে জরুরি ব্যবস্থা নিয়ে, একদম জরুরি করে তাকে গ্রেপ্তার করে খুব দ্রুততার সাথে বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে, এবং এখন আমি দেখছি যে শুধু শাস্তিতে হচ্ছে না,
অপরাধ বিজ্ঞানের ছাত্র হিসেবে এবং ক্রিমিনাল লয়ের ছাত্র হিসেবে আমি মানে খুব জোর দিয়ে বলতে চাই, শাস্তি দিয়ে অপরাধ বন্ধ করা যায় না। অপরাধ বন্ধ করতে হলে, অপরাধ যদি মানে কমাতে হয়, তাহলে পরে ওভারঅল যে সামগ্রিক সমাজ ব্যবস্থাটা পুরো যদি কাজ না করে, শুধু শাস্তি দিয়ে আপনি অপরাধ বন্ধ করতে পারবেন না। এবং এটা আপনি ধর্ষণের ক্ষেত্রেই দেখেন। আমার তো মনে হয় যে এই যে আপনার যুবলীগের যে এই শ্রমিক লীগ, এই যে অপকর্মটি করেছে তাকে দল থেকে তো বহিষ্কার করা উচিতই। তারপরে সাথে সাথে আপনার শাস্তি ব্যবস্থা করা উচিত এবং সামাজিকভাবে বয়কট করা উচিত। আমরা কিন্তু অনেক ক্ষেত্রে গোড়াতে যাচ্ছি না, শেকড়ে যাচ্ছি না, যার ফলে ওই যে অ্যান্টিবায়োটিকের কথা বলছেন। এবং বাংলাদেশের আরেকটা সমস্যা হচ্ছে, আপনি দেখবেন যে সবকিছু অ্যাডহক, আমার সামনে যেটা আসছে আমি সেটা সমাধান করছি। এবং আপনি দেখেন যে আপনি দেখেন যে আমার উন্নয়নের কথা বলা হলো, কিন্তু কয়েকদিনের বৃষ্টিতে উন্নয়নের কি চেহারা আমি দেখলাম। তাহলে আপনি পরিকল্পিতভাবে বিষয়টা করেন নাই। আপনি পরিকল্পনা করে আপনি সবকিছু মাথায় রেখে যে এখানে বৃষ্টি হলে তার পরিণতি কি হবে, এখানে যদি বেশি মানে খরা হয় তার পরিণতি কি হবে, এখানে যদি এই ধরনের ভূমিকম্প হয় তার পরিণতি কি হবে, প্রত্যেকটা পসিবল যে কনসিকুয়েন্স সেটাকে মাথায় রেখে আপনাকে পরিকল্পনাটা করতে হবে। এবং ড্যাপ একটা চমৎকার পরিকল্পনা করা হয়েছে, কেউ মানে না। তাহলে পরে আপনার এই পরিকল্পনা কেন করলেন? তাহলে আপনি পরিকল্পনা যদি না করেন, তাহলে এই কয়েক বছর ধরে তো ঢাকা শহর হচ্ছে আপনার পৃথিবীর আন্তর্জাতিক অনেক সার্ভেতে এসছে যে বসবাসের যোগ্য 2 নম্বর সিটি। তাহলে পরে আপনি তো মৃত শহরের দিকে এগিয়ে যাচ্ছেন এবং আপনি যেটা করছেন সব আপনার সামনে যেটা আসছে আপনি তৎক্ষণাৎ সমাধান করছেন। আপনি পরিকল্পনা নিয়ে দীর্ঘমেয়াদী কোনো কিছু করছেন না। তাহলে আপনি সুফলটা পাবেন। শীতকালে করা উচিত যে এই মৌসুমে কি আসতে পারে, 6 মাস আগে যদি আমি একটা চিন্তা ভাবনা করি, তাহলে আমার সেই ইমপ্লিমেন্টেশনটা সেভাবেই আসবে। কিন্তু আমি তাৎক্ষণিক যেটা আমি অ্যান্টিবায়োটিক বারবার বলছি, এই কারণে যে আমাদের এখনই জ্বর হয়েছে, এখনই ওষুধ খাও, জ্বরটা কমাও। কিন্তু জ্বরটা কেন হলো, কিসের জন্য, সেই ঘটনাটি যেটা খুব হইচই হয়, যেটা মিডিয়াতে খুব চলে আসে, সোশ্যাল মিডিয়াতে খুব আলোচনা হয়, সেটারই একটা প্রতিকারের হয়তো বা ব্যবস্থা হয়। বাকি অনেক ঘটনা আছে। আরেকটা জিনিস আপনি খেয়াল করেন যে আমরা যখনই একটা আজকে বগুড়ার হলো, কিছুদিনের মধ্যে দেখবেন আরেকটা হয়ে গেছে, তখন মানুষের চোখটা কিন্তু আবার ওইদিকে চলে যায়। কিংবা আমরা যখন কথা বলছি তখন হচ্ছে কোনটা রিপোর্টেড হবে, কোনটা হবে না। যেমন এই আগে সোশ্যাল মিডিয়াতে এই যে বঙ্গবন্ধুর ছবি বিকৃতির দায়ে যে ইয়েটা হয়েছে, সেটা তো একদিকে প্রবাহিত হয়ে গিয়েছিল, কোনোভাবে সেটাকে মানে রিভার্স করা গেছে। আপনি বলছিলেন যে এই যে নারীর বিরুদ্ধে সহিংসতা নানা ফর্ম, নানা ম্যানিফেস্টেশন আছে। তো আমরা তো ধর্ষণের মানে রেপ একটা কারণ, এছাড়া আরো অনেক ধরনের যৌন হয়রানি আছে, পাচার হয়ে যাচ্ছে, এমনিতে শিশু নির্যাতন আছে। কিন্তু এই যে আপনি সাক্ষ্য আইনের কথা বলছেন, বিশেষ করে রেপ ঘটনার ব্যাপারে ওভারঅল যে আইনি প্রয়োগটা, আপনি আইনাঙ্গনের লোক, কি মনে হয় রিমার্কেবল, দৃষ্টি মানে গ্রাহ্য কোনো অগ্রগতি দেখা যায় কিনা স্ট্যাটিস্টিক্স ওয়াইজ বা বিচার ক্ষেত্রে যে ডেলিভারেশন? প্রথমত আমি একটা জিনিস সেখানে বলতে চাই, যেটা দিয়ে বললে পারে বোঝা যাবে যে আসলে সেরকম কোনো আমরা পাচ্ছি কিনা। আপনাদের মনে আছে যে ডিআইজি, পুলিশের এক্স ডিআইজি 7 বাচ্চা একসাথে হয়েছিল বলে একটা মিডিয়ায় তোলপাড় হয়েছিল। পরবর্তীতে আমি ওই মামলার বাদী হই, পরবর্তীতে সেই মামলাতে তাদের সাজাও হয় হাইকোর্টের ডিএনএ টেস্টের মাধ্যমে। বাংলাদেশের একটা বড় উল্লেখযোগ্য ঘটনা। কিন্তু এই ঘটনার ভিতরের ঘটনাটা কি ছিল, এটা দিয়ে প্রমাণিত হয় আসলে কতখানি কষ্ট করতে হয় আমাদের মতন ব্যক্তিরা যখন নিজেরা বাদী হয়ে কষ্ট করে। সেটা হচ্ছে যে আমাকে 5 বার এই মামলাতে থানার থেকে আপনার ফাইনাল রিপোর্ট দেওয়া হলো যে এটার কোনো না 7টা বাচ্চা ওদেরই, 5 বার দেওয়া হয়েছে। আমি ওটাকে চ্যালেঞ্জ করে করে আমি লড়াই করলাম। আচ্ছা, লড়াই করার পরে আমি হাইকোর্টে এসে ডিএনএ টেস্ট পর্যন্ত আমরা গেলাম এবং প্রমাণিত হলো যে এটা আসলে ঘটনাটা এটা সত্যি যে তাদের বাচ্চা না, এবং এটা সিবলিং টেস্ট থেকে শুরু করে অনেক কিছু আমার প্রায় 5 বছর আমাকে ওয়েট করতে হয়েছে। কিন্তু একটা জায়গায় আমাকে 5 বছর কেন ওয়েট করতে হবে, কেন আমাকে 5 বার বলা হলো যে এখানে এটা এই পুলিশ অফিসারই চাইতো যে ডিএনএ টেস্টটা করা হোক, তারা কেন না করে আমাকে কেন ফোর্স করতে হলো আমি মামলা নিতে? এখানে পাচারের সাথে সম্পৃক্ত ছিল এই 2 দম্পতি। পুলিশের যখন হায়ার অথরিটি এখানে মানে জড়িত থাকে, তখন স্বাভাবিকভাবে তারা দেখে যে আমি তো একদিন স্যারের আন্ডারে কাজ করেছি, স্যার নিয়ে যাচ্ছে তার বাচ্চাদের, আমি আর কি করব? আমাদের বাচ্চারা 14 বার জিজ্ঞাসা করতো, অন্যদের বাচ্চার জন্য।
এভাবে যখন পাচার হয়েছে এবং প্রমাণিত হয়েছে এবং শাস্তি হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড দুজনের। আনিসুর রহমান এখন হচ্ছে আমাকে আমেরিকা থেকে ফোন করে ওখানকার এক পত্রিকার সাংবাদিক বলছে, আপা আপনার এই যে আসামি এখানে বসে ভাত খাচ্ছে, ছবিও একটা আমেরিকাতে। ও এখন আর দেশে, উনি দেশে নাই, ওনার বউ হচ্ছে জেলখানাতে। ঠিক আছে, আপনি কি বলবেন? চলে গেছেন, উনি পালাই চলে গেছেন। পালাই গেলেন কিভাবে? এখানে কার ভূমিকা কি ছিল? আমাকে কেন দুইজন সাক্ষী নিতে আমাকে 5টা বছর ওয়েট করতে হলো? আমি শুধু একটা উদাহরণ দিলাম যে এই ভাত খাচ্ছে এবং একটা ছবিও দেখলাম যে পাঠানো হয়েছে। আমি বললাম যে কোথায় আছে, বলে আপা ভাত খেয়ে চলে গেছে। আর উনি তার ওই জায়গাটা কিছু করতে পারবেন না। এখন আমি আপনাকে বলার পেছনে কারণ হচ্ছে যে বাংলাদেশের বিচার ব্যবস্থা এই পর্যায়ে আছে। পাচারের মামলাতে যে মামলা করতে 5টা বছর আমাকে ওয়েট করতে হয়েছে, তার অন্য যারা আছে, আমি হয়তো লড়াই করে যাচ্ছি, কিন্তু আরো ফেরত আনা যায় না। এই ধরনের আসামিদের এখন যদি পলিটিক্যাল কিছু হতো হয়তো বা তাকে নিয়ে আসার জন্য আমরা অনেক কিছু ব্যবহার করতে পারতাম। এখন ধরেন হাইকোর্টে এটা শুনানির জন্য আছে, আমরা ওয়েট করি, দেখি যে এটা শুনানির শেষে একটা পর্যায়ে আমরা তো চেষ্টা করবই। আমি তো এখনো হাল ছেড়ে দিয়ে বসে থাকি নাই, এর মধ্যেই আছে। আমি আপনাকে বললাম যে বিচার ব্যবস্থা যদি কঠিনভাবে সুন্দরভাবে সুশাসন মেনে সকল পদ্ধতি প্রসিডিউর মেনে যদি করতো, তাহলে এই আইনটা আপনার নারী শিশু নির্যাতন দমন আইনের 120 দিন কার্য দিবসের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা। আমার 5টা বছর ওয়েট করতে হতো না। এটা যদি সহজ সরলভাবে যেগুলা নিয়ম কানুন আছে, এখানে যিনি বিচার করেছেন তারও কিন্তু একটা ভূমিকা ছিল। সেই ভূমিকা ছিল যে 2জন মাত্র সাক্ষী, কারণ হাইকোর্ট থেকে অলরেডি ডিএনএ টেস্ট হয়ে এসছে, সবকিছু হয়ে গেছে, উনি কেন দেরি করলেন? এই প্রশ্নটা আজও আমার কাছে থেকে যায়। আচ্ছা, সেখানেও অনেক প্রশ্ন থেকে যায়। বিচার ব্যবস্থার ক্ষেত্রে আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে যদি স্বাধীন আমরা বলেছি বিচার ব্যবস্থা, না, স্বাধীন হয়েছে কোনটা? স্বাধীন শুধুমাত্র কাগজে কলমে স্বাধীন হয়েছে। এখন পর্যন্ত সেক্রেটারিটা প্রধান বিচারপতির অর্থাৎ আমাদের আপিল বিভাগের কোনো ইয়েতে আসে নাই, সুপ্রিম কোর্টে। এখন পর্যন্ত সমস্ত বিচারকদের চাকরি যাবে কি যাবে না, কোথায় যাবেন ওনারা, কতটুকু প্রমোশন পাবেন, কি পাবেন, সবকিছু নির্ধারণ করেন হচ্ছে আইন মন্ত্রণালয়। তাহলে বিচার বিভাগ কিভাবে স্বাধীন হলো? স্বাধীনতার জন্য যে সমস্ত প্রক্রিয়া প্রসিডিউর দরকার, যা যা দরকার, সেগুলো কিন্তু এখন পর্যন্ত আমরা পাই নাই। যখন এটা পাবে না তখন একটা দ্বৈত শাসনের মধ্যে দিয়ে সবাই সেটার বেনিফিট পাবে। জনাব হাফিজুর রহমান কার্জন, আপনি সাক্ষ্য আইনের কথা বলছেন যে কিন্তু এটাকে রিভার্স করার জন্য যে আইনি যে সংশোধনগুলো প্রয়োজন, এই যে পলিসি মেকারদের কথা বললেন যে কি আলোচনা, সেখানে কোন পর্যায়ে এই আলোচনাগুলো উঠানো উচিত বা আদৌ আলোচনাগুলো আছে কিনা, যে পরামর্শগুলো যেই দুজনই আপনারা? মুশকিলটা হচ্ছে কি, আমাদের এখানে যারা রাষ্ট্র পরিচালনা করেন, যারা পলিসি মেকার, তারা এই বিষয়গুলো বোঝেন কিনা। আমি তো গত কয়েক দশক ধরে এটা দেখছি যে বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতায় যাওয়াটাই হচ্ছে রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য। ক্ষমতায় যাওয়ার জন্য যা কিছু করা দরকার ওনারা তা কিছু করেন। তার জন্য যদি হেফাজতের সাথে কিংবা মৌলবাদী কারোর সাথে আপোষ করতে হয় সেটা করেন। তার জন্য যা যা করা দরকার, আবার ক্ষমতায় যাওয়ার পরে ক্ষমতায় থাকার জন্য যা যা করা দরকার করেন। আপনি দেখেন যে এখানে আপনার যতগুলো সিস্টেম, এডুকেশন সিস্টেম, পুলিশ সিস্টেম, প্রিজন সিস্টেম, লোকাল গভর্নমেন্ট সিস্টেম, ব্যুরোক্রেসি, যা কিছু আপনি গভর্নমেন্ট স্পেসিফিক বলছেন, কিন্তু এটা তো মানে যখন যে ক্ষমতা আসে সবার জন্য প্রযোজ্য। আপনি আজকে দেখেন এডুকেশন সিস্টেমে কি চলছে, পুলিশ সিস্টেমে কি চলছে, ল্যান্ড রেজিস্ট্রেশন সিস্টেমে কি চলছে। আপনি প্রত্যেকটা জায়গাতে গিয়ে হয়রানি হবেন, আর আপনি যদি সেবা পেতে চান টাকা দিতে হবে। এটা তো পরিবর্তন হয় নাই। কারণ আমার কথাটা হচ্ছে যে আওয়ামী লীগ এটা বাংলাদেশের একটা সর্বপ্রাচীন গণতান্ত্রিক দল, বঙ্গবন্ধুর হাতে গড়া, মুক্তিযুদ্ধ দিয়েছে আমাদেরকে, এখন গণসম্পৃক্ত একটা দল। আওয়ামী লীগ যদি এটা করতো যে ঠিক আছে আমরা ক্ষমতায় এসেছি, ক্ষমতায় গেলে অনেক ধরেন যে সুবিধাবাদী নানা রকম কিছু এসে জোটে, সেটা কন্ট্রোল করাও মুশকিল হয়, সেটাও বাস্তবতা। আমরা দেখেছি জাতীয় পার্টির সময়, বিএনপির সময়, আওয়ামী লীগের সময়। দ্যাট ইজ দি রিয়ালিটি অফ বাংলাদেশ। বাংলাদেশ না, অনেক দেশেরই রিয়ালিটি। কিন্তু আপনি যদি সদিচ্ছা থাকে, টার্গেট করেন, ঠিক আছে আমি ক্ষমতায় এসেছি, বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য, বিচার, পুলিশ, এই 4টাকে আমি ঠিক করে যাব, একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে যাব, এবং এই 4টাকে প্রাতিষ্ঠানিক রূপ দিলে তার এখান থেকে সেবাটা যেন মানুষ পায়। আপনি দেখেন বিচার ব্যবস্থার যে কাঠামোগুলো, পরে যে সরকার আসলো তারা আর 3টা-4টা ধরলো, এইভাবে দেশটা এগিয়ে যায়। কিন্তু আপনি এখন উন্নয়ন যেটা হয়েছে সেই উন্নয়ন টিকবে কিনা আমি কিন্তু খুব সন্দিহান। না, আমার কোনো প্রতিষ্ঠান নাই, এবং যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো ভেঙে যাচ্ছে। আপনি ইউএন এর কথা বলছিলেন, আমি কি প্রশ্ন করতে পারি না যে একজন সৎ, মানে
আপনার যারা অ্যাডমিন ক্যাডারে সবাই যে ভালো সেটাও বলছি না, সবার কাছ থেকে আমরা সেবাও পাই না, কিন্তু যে সালমান তারিকের কথা এসছে তিনি একজন সৎ নিষ্ঠাবান একজন কর্মকর্তা এবং তিনি যে কাজটা করতে গিয়েছিলেন একটা সদিচ্ছা নিয়ে এবং নিরপরাধ হওয়ার পরেও তার হাতে হাত কড়া পরিয়ে তাকে জেলে যেতে হলো। কোন দেশে আমরা বাস করছি? এটা তো কোনো এটা ইট ইজ মানে গিভিং রং সিগন্যাল এন্ড মেসেজ টু দি নলেজ এগুলো হয়েছে যে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নলেজ হয়েছে। তিনি তার নিজের প্রশাসনের কাছ থেকে কোনো সহযোগিতা পাননি, পুলিশের কাছ থেকে কোনো সহযোগিতা পাননি, বিচার ওইখানে কোনো সহযোগিতা পাননি এবং কোথায় যেন একটা ভয়ের সংস্কৃতি যে বঙ্গবন্ধুর ছবি বিকৃত করেছে, কোথায় যেন একটা সেলফ সেন্সরশিপের একটা বিষয়, কোথায় যেন একটা না এখানে কিছু বলা যাবে না, এখানে কিছু করা যাবে না। বঙ্গবন্ধু কিংবদন্তির নেতা, তিনি বাংলাদেশের অবিসংবাদিত নেতা, তাকে তার যোগ্য আসন দিতে হবে, কিন্তু তাকে অতি প্রশংসা করতে গিয়ে কিংবা তার এই ধরনের স্তুতি করতে গিয়ে আমার তো মনে হয় যে আমরা তারও ক্ষতি করছি, দেশ এবং সমাজেরও ক্ষতি করছি। না ওই তো সেই ঘটনাটি তো সম্পূর্ণ মানে খুবই হাস্যকর যে একটি ছোট বাচ্চার ছবি আঁকা নিয়ে যেভাবে তো অভিযোগ আনা হয়েছে। যাই হোক, এখন আপনি দেখেন জি ওইখানে যে বাদী ওবায়দুল্লাহ সাজু, হ্যাঁ, উনি নিজে ওইখানে ইটা করলেন এবং 50 জন আইনজীবী তার পক্ষে দাঁড়ালো। ওই সালমান তারিকের পক্ষে কোনো আইনজীবী নাই, তার পক্ষে কোনো আইনজীবী নাই, তার প্রশাসনের কোনো লোক নাই। মানে তিনি কোনো অপরাধ না করেও অপরাধীর চেয়ে বড় একটা মানে অসহায় অবস্থা এবং অসহায় অবস্থায় তিনি শাস্তিটা ভোগ করে আসলেন। এখানে আমি একটা কথা বলতে চাই যে আমরা একটা জায়গায় মুখ তাকিয়ে থাকি, সেটা হচ্ছে বিচার ব্যবস্থার কাছে, যে আল্লাহ আমাকে নিশ্চয়ই কোনো জায়গাটা আমাকে দিবে। বিচার ব্যবস্থাটা কোথায় কার সাথে সম্পৃক্ত? পুলিশের সাথে সম্পৃক্ত, আপনার বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে সম্পৃক্ত, বিভিন্ন সামাজিক সবকিছুর সাথে সম্পৃক্ত হয়ে বিচারের ক্ষেত্রে যায় প্রবেশ করে। ওই জায়গাতে প্রবেশ করার আগে যতগুলো প্রতিবন্ধকতা আছে, সেই প্রতিবন্ধকতা সেই জিনিসগুলো যদি সঠিকভাবে পরিবেশন করা না হয় তাহলে ওই আসামিরা ওখান থেকে বের হয়ে যাবে। তার জন্য যারা দায়ী তাদেরও কিন্তু মনিটরিংও করা হয় না, অ্যাকাউন্টেবিলিটির মধ্যে নিয়ে আসা হয় না, তাদেরও কোনো শাস্তির বিধান করা হয় না। একটা কথা বলা হয় কি, ওই যে কি করা হলো, ওই যে তারিক সালমানকে পুলিশ কলা প্রত্যাহার করা হলো। আর এই প্রত্যাহার করা হলো কেন? আমাকে ওই পুলিশগুলোর দোষটা কি? আমাকে যখন নিশ্চয়ই নির্দেশ দেওয়া হয়েছে হাতে হাত করা পরানোর জন্য, তাহলে হাতে হাত করা পড়া, অথবা যদি হাতে হাত করা পরানোর নির্দেশ না থাকে, তাহলে এখানে প্রশ্ন আছে যে আমাদের পুলিশ প্রশাসনের যে ট্রেনিংটা হয় সেই ট্রেনিংয়ে কি গলদ আছে? সেই ট্রেনিংয়ে যদি গলদ থেকে থাকে তাহলে পুলিশ প্রশাসনের ট্রেনিংটাকেও চেঞ্জ করা নিয়ে আসা উচিত, যে কোন জায়গাটা কি ব্যবহার করা উচিত, কি করা উচিত না করা উচিত। আমরা জানি যে মেয়েদের ক্ষেত্রে যখন কাউকে অ্যারেস্ট করতে হবে, সে যত বড় ঝুঁকিপূর্ণ আসামি হোক না কেন, তাহলে একটা মহিলা দিক করতে হবে বা তাকে সার্চ করতে হলে কি করতে হবে, এইগুলা কি ট্রেনিং সেক্টরিক্যালের সাথে অল্প একটু পড়ানো হয় না এটাকে প্র্যাকটিক্যাল তাদেরকে নিয়ে আসা হয়? সেই রকম জায়গাগুলোতে যদি আমাদের ট্রেনিংটাও যদি ভুল থাকে তাহলে ওই জায়গাটাও যদি প্রাতিষ্ঠানিক রূপ দিতে হয়, এই প্রথম ট্রেনিং থেকে এদেরকে সেই জায়গা নিয়ে আসা দরকার। একটা। 2 নম্বর হচ্ছে যে বিচারক নিয়ে এত কথা হলো, যিনি পাঠাই দিলেন, যেটা করতে গেলেন, সে বিচারকের ব্যাপারেও কি আমরা কোনো চিন্তা করেছি? সেখানেও কিন্তু প্রশ্ন থেকে যায় যে তার অ্যাকাউন্টেবিলিটির ব্যাপারে, তার বিচারের ব্যবস্থার ব্যাপারে আমরা কি নিলাম? এই যে ভদ্রলোককে এত অপমান সইতে হলো, তার জন্য কি শুধুমাত্র ওই বদলি করে সে বিচারককে এক জায়গায় নিয়ে যাবে সেটাই তার শেষ হয়ে যাবে? না, তার প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা উচিত। কারণ সে যে আরেক জায়গায় রিভেঞ্জ নেবে না কারোর উপরে, তার নিজের ব্যক্তিগত রিভেঞ্জটা আরেকজনের নিবে না, তারই বা বিশ্বস্ত। এই জায়গাগুলোকে পরিষ্কার করতে হবে। এই জায়গাতে আমি একটা নির্ভরযোগ্য তথ্য পেয়েছি, সেটা হচ্ছে যে সংশ্লিষ্ট বিচারক ওই দিন ছিলেন, তার ট্র্যাক রেকর্ডও ভালো, আবার সালমান তারিক তার ট্র্যাক রেকর্ড ভালো, কিন্তু এমন একটা পরিস্থিতি হয়েছিল, মানে বাইরে মিছিল স্লোগান হচ্ছিল, একটা মানে অহেতুক একটা পলিটিক্যাল প্রেসার ছিল এবং প্রেসারের কাছে সবাই সাকাম করেছে। তার মানে কি কার্যকরকে আবার সেই পলিটিক্যাল, এই হ্যাঁ আবার সেই পলিটিক্যাল, তার মানে পলিটিক্যাল আবর্জনাগুলোকে পরিষ্কার। তাহলে পরে এই যে আপনার যে মানে পলিটিক্স যে সব জায়গায় ঢুকে যাচ্ছে, পলিটিক্স তো থাকবেই, কারণ পলিটিক্স আমাদেরকে 52 দিয়েছে, মুক্তিযুদ্ধ দিয়েছে, সেটাকে আমি
মানে আপনার ইতিবাচক যে রাজনীতি সেটা থাকবে, কিন্তু এই যে দুর্বৃত্তায়িত রাজনীতি সব জায়গায় যে ঢুকে যাচ্ছে এবং আপনার পেশাকে নষ্ট করছে, আপনার ব্যাংকিং সেক্টর নষ্ট করছে, অ্যাডমিনকে নষ্ট করছে, পুলিশকে নষ্ট করছে, বিশ্ববিদ্যালয়কে নষ্ট করছে। কালকে বিশ্ববিদ্যালয় কি হয়ে গেল, হ্যাঁ, প্রত্যেকটা প্রতিষ্ঠান ভেঙে পড়ছে এই দুর্বৃত্তায়িত দলীয় রাজনীতি, মানে যেটা মানে খারাপ ভাবে, নেতিবাচক ভাবে, যেটা শুধু পদ চায়, সুবিধা চায়, দল চায়, মানে ইতিবাচক ভাবে ভালো কিছু তৈরি করতে চায় না, সেই রাজনীতি সেটা খারাপ। সেটার আমরা একদম শেষের দিকে একটু পরামর্শ আকারে যদি যে এই যে স্পেসিফিক্যালি ধর্ষণ প্রবণতা বা ধর্ষণের ঘটনাগুলোকে রেস্ট্রিক্ট করার জন্য এগুলো থেকে অ্যাটলিস্ট কমিয়ে আনার ক্ষেত্রে কি কি ওয়েপেন আছে, কি কি টুলস আছে যেটা খুব ইমিডিয়েট কন্টিনজেন্সি প্রয়োগ করতে পারে কিন্তু করা হচ্ছে না? না, এখানে একটা জিনিসকে এটা ইমিডিয়েট এভাবে বন্ধ করা যাবে না, এই কারণে যে আপনি ভিতরে তো পানি ঢুকে গেছে, মানে খারাপ পানি, সেই পানিগুলোকে বের করতে হলে তো মানে নিষ্কাশন পথটা থাকতে হবে। অর্থাৎ সচেতনতা যেমন বৃদ্ধি করতে হবে, আমরা বলছি সচেতন না, সচেতন বৃদ্ধি করে কি করবেন, যদি দুর্বৃত্ত যারা আছে তারা যদি ভিতরে ঢুকে এই ধরনের কাজ করে কিছু লোক, তাহলে তারা তো প্রতিরোধ করার শক্তি নাই। একটা 5 বছর 7 বছরে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে যান, দেখবেন যে এই বাচ্চাগুলোর অবস্থাটা কি। এই বাচ্চা তো নিজেকেও প্রতিরোধ করতে পারে না, তারা তো পাশের যিনি প্রতিবেশী আছেন বা যারা আছেন তাদের কাছে সরল বিশ্বাসে চলে যায়। আগে আমাদের বাবা মাও দিয়ে যেতেন যে তুমি রাখো, আমাকে একটু দেখতে। তো এখানে আমি বলবো যে গার্জেনদের এখন সচেতন হতে হবে, যে কোনো জায়গায় বাচ্চাদের ছেড়ে দেওয়া যাবে না, বিশেষ করে মেয়ে শিশুকে কখনই ছাড়া যাবে না, সেটা তার মামা হোক, চাচা হোক, পাশের প্রতিবেশী হোক। আপাতত যে জিনিসটা বিশ্বাস, নৈতিকতা, মূল্যবোধ যখন আমরা হারিয়ে ফেলেছি, সেই জায়গাটা এই জায়গাতে আমাদের এখন প্রথম কাজ পরিবারকে সচেতন হতে হবে, এবং মেয়ে বাচ্চাকে, মেয়ে শিশুকে সব জায়গায় রেখে একা কোথাও যাওয়া যাবে না, বা তাকে একা ছেড়ে দেওয়া যাবে না, আবার বন্দি করেও রাখা যাবে না। এটা একটা কথা। আর একটা হচ্ছে যে যেটা বারবার আসছে, যে পলিটিক্যাল অপশক্তির যে থাবা পড়েছে, এটা পলিটিক্যাল লিডারদেরই দায়িত্ব হবে তাদের সুনাম রক্ষা করার জন্য, তাদের মর্যাদা রক্ষা করার জন্য এদেরকে নিবৃত্ত করা, এবং একই সঙ্গে আইন প্রশাসনে যারা জড়িত আছে তাদের সঠিকভাবে কর্তব্য দায়িত্ব অবহেলা হলে তাদের যে কোনো ব্যবস্থা নেওয়া যেটা মানে দৃষ্টান্তমূলক হবে আর কি। আপনার কি পরামর্শ? হ্যাঁ, আমি তো আপার সাথে একমত পোষণ করি, কিন্তু মুশকিলটা হচ্ছে যে সকল যারা ইয়াং আছে, আমার মনে হয় এটা এখন আমাদের জন্য খুব জরুরি হয়ে গেছে যে আমাদের নিজস্ব প্রতিরোধ করার জন্য মেয়েরা একসাথে যেমন যাবে, এটাও যেমন ঠিক আছে সবসময় যেতে পারবে তা না, কিন্তু যেটা আমরা বলে থাকি ক্যারাট বা অন্য যে সেলফ ডিফেন্স তৈরি করা, এটা এখন স্কুলগুলোতে এটা তৈরি করা উচিত, স্কুলগুলোতে। হ্যাঁ, ওই আপার কথার সূত্র ধরে আমার যেটা মনে হয় যে বাংলাদেশে তো এখন তো এক্সট্রিম প্রভার্টি যেটাকে বলি, 30% লোক তার নিচে, এবং আপনি দেখবেন যে কোনো বাসায় আপনার বাবা রিক্সা চালায়, সকালে চলে যাচ্ছে, মা ঘরে কাজ করে, এখন বাচ্চা মেয়েটা কোথায় থাকবে? এবং এরকম বাচ্চা মেয়ে ধর্ষিতা হয়েছে প্রচুর। এখন আপনি যদি মানে সোসাইটি যদি এইটার সুরক্ষার ব্যবস্থা না করতে পারে, কিছু কিছু রোল হচ্ছে সোসাইটির, কিছু কিছু রোল রাষ্ট্রের, কিছু কিছু রোল পরিবারের। এখন আপনার আপা যেটা বলেছে, আমার কাছে মনে হয় যে স্কুল কলেজগুলোতে একদম বাচ্চা শিশুকে তো আর সে কিছু বোঝে না, তাকে সুরক্ষা দিতে হবে তার মা বাবাকেই, তার পরিবারকেই। আর স্কুলে মেয়েদের যে আপনার সুরক্ষার জন্য প্রশিক্ষণ দেওয়াটা খুব জরুরি, এবং প্রয়োজনে তাদের উইপনও দেওয়া যেতে পারে। আমি কিন্তু এখন যেভাবে করেছে। আর দ্বিতীয় যে কথাটি বলবো, if we want to fight this type of menace and vice, then আপনার সমাজের যতগুলো প্রতিষ্ঠান, কারণ এইটা হয়েছে একটা কারণে না, মূল্যবোধের প্রচন্ড অবক্ষয়। কারণ এই যে আপনার ধর্ষণের ঘটনা বলছি, একই ঘটনা আপনি সম্মতিতে করলে সেটা ঠিক আছে, কিন্তু জোর করে করলে সেটা ধর্ষণ। সুতরাং আপনার কারা করছে এটা? মূল্যবোধের যাদের মধ্যে সেই নৈতিকতা, মূল্যবোধ নাই। সুতরাং আপনার পরিবার, মূল্যবোধ, শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি, বিচার ব্যবস্থা, সব প্রতিষ্ঠান একসাথে যদি কাজ করে, তাহলে পরে ইউ উইল গেট স্যাটিসফ্যাক্টরি কন্ডিশন, এবং সেই জায়গাটাতে আমি গুরুত্ব দিতে চাই। আজকে আর সময় নেই। ধন্যবাদ অ্যাডভোকেট এলিনা খান, ধন্যবাদ জনাব হাফিজুর রহমান কার্জন স্টুডিওতে আসার জন্য। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। এই অনুষ্ঠানটি অনলাইনে দেখতে পারেন, ভিজিট করুন www.ntv.com। দেখা হবে আবার পরের অনুষ্ঠানে।